বোলপুর সন্নিকট কালিকাপুর কলোনিতে বাবা লোকনাথের মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরি। আবারও ফের বোলপুর এলাকার মন্দিরে চুরি। বোলপুর সন্নিকট কালিকাপুর কলোনিতে বাবা লোকনাথ মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরি। স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারা যায় 3বার এই মন্দিরে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এরপর ফের গত রাতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে। স্থানীয় মানুষেরা জানান, প্রণামী বাক্স তুলে নিয়ে গিয়ে মাঠে ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট এবং বাক্সটিকে ফেলে রেখে চলে যায়। এছাড়াও পুজো করার জন্য যে আসবাবপত্র থাকে সেগুলোকেও নিয়ে চলে গেছে চোর চুরি করে। বারবার বোলপুর এলাকার মন্দিরে চুরির ঘটনায় এলাকায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে। পাড়াতে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর সেই ক্যামেরা উল্টো দিকে করে রেখে দিয়েছে, যাতে কেউ শনাক্ত করতে না পারে। চুরির ঘটনায় বোলপুর থানার পুলিশ পূর্ণ তদন্ত করে দেখছে। এই লোকনাথ বাবার মন্দিরে চুরি হয়েছে, কখন জানতে পারলেন? জানতে পারলাম সকালবেলায়। কারণ গতকাল তো রাত্রেবেলা শুয়েছিলাম। আর আমাদের এদিক দিয়ে সব কটা বাড়ি তালা লক করে দিয়েছিল। মানে এইদিকে সব যত বাড়ি আছে এদিকে সব কটা বাড়িতে লক করে দিয়েছিল, যাতে কেউ বেরোতে না পারে। এটা আনুমানিক কখন হয়েছে? এটা মোটামুটি আনুমানিক 2টোর পর যতদূর হতে পারে। আচ্ছা, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মন্দিরে যত ঠাকুর হয়তো বাসনপত্র ছিল সেগুলো নিয়েছে, আর ঘন্টাগুলো তো কিছু নিতে পারেনি। আর প্রণামী বাক্সটা তো ভাঙা দেয়। হ্যাঁ, প্রণামী বাক্সটা নিয়ে গেছিল, ওইটা মাঠের দিকে ভেঙে টেঙে নিয়ে হয়তো পয়সা করে গিয়েছিল ফেলে দিয়ে। কত তাও মোটামুটি? এবার যারা হয়তো প্রণামী দেয়, এবার সেই টাকাটুকু যেটুকু ছিল আচ্ছা, ওই বাক্স শুধু তুলে নিয়ে গেছে। কি মনে হচ্ছে এই চুরি বারবার এই মন্দিরে চুরি হচ্ছে বোলপুরের সেটাই তো, আশপাশে? আমিও তো সেটা ভাবছি যে এত যদি এরকম হয়। প্রশাসন উদ্দেশ্যে কি বলবেন? এখন ওনারা তো এসে দেখে গেলেন। কি বলছেন? প্রশাসনের সঙ্গে কথা হয়েছে? আমাদের যারা ছিল দাদারা তাদের কথা বলেছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুবীর রক্ষিত। বাড়ি? বাড়ি এখানে। কি এই জায়গাটা কি নাম? কালিকাপুর কলোনি। জলের পাইপলাইন না সারায় মেট্রো রেলের সম্প্রসারণের কাজ থমকে আছে বললেন অর্জুন সিং। জলের পাইপ না সরানোয় মেট্রো রেলওয়ে সম্প্রসারণের কাজ থমকে আছে বললেন অর্জুন সিং। কলকাতা কর্পোরেশন জলের পাইপ লাইন না সরানোয় মেট্রো রেলওয়ের সম্প্রসারণের কাজ থমকে আছে। সোমবার সন্ধ্যায় দলের তরফে টিটাগড় থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মেট্রো রেলওয়ে কল্যাণী পর্যন্ত সম্প্রসারণের জন্য মোদিজি 2200 কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু জলের পাইপলাইনের জন্য কাজ আটকে রয়েছে। উক্ত কর্মসূচিতে হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা কৌস্তব বাগচি, চন্দ্রমণি শুক্লা, মিলন কৃষ্ণ আশ, বাবুনাথ প্রমুখ। এখানে ঠিক থানা থেকে ছোড়া দূরে ওই একটা ক্রিমিনাল, তাকে কাউন্সিলর বানিয়েছে, তার রেপ কেসে আসামি, তার ভাইটাই সব রেপ করলো, রেপ কেসে আসামি ছিল, তার বম উড়ে গেল আর তার বেল হয়ে গেল। আপনি বসে বসে তামাশা দেখছেন। ওই সব মানে তো একদম যেরকম ওই আমাদের কি না খাগড়াঘাট ছেড়ে দাও, এইখানে আরে আমাদের কলকাতাতে 100 লোক মারা গেছিল রশিদ খানের বম ব্লাস্ট হয়েছিল সিপিএম জমানা, 100 জন মারা গেছিল। আর এই যে কাউন্সিলর আছে, এ তো তৃণমূল না, এটা সিপিএম এর গুন্ডা ছিল, এখন তৃণমূল হয়েছে। ঠিক আছে ভাই, গুন্ডাকে তোমরা কাউন্সিলর বানিয়ে দিয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা কিন্তু এই গুন্ডাদেরকে না ঠিক সঠিক জায়গায় পৌঁছে দেবো, খাবার কিছু নেই। এসআইআর হতে দিন, এসআইআর হওয়ার পরে তৃণমূল কংগ্রেস 50টা সিট পাবে না, 50টা সিট পাবে না, এই কথা বলে 6 বছর পর অবশেষে পরিবারের কাছে ফেরা তমলুক থানার পুলিশের উদ্যোগে নিখোঁজ বৃদ্ধার প্রত্যাবর্তন। 6 বছর পর অবশেষে পরিবারের কাছে ফেরা তমলুক থানার পুলিশের উদ্যোগে পান্ডুয়ার নিখোঁজ বৃদ্ধের প্রত্যাবর্তন। মানসিক অসুস্থতার কারণে 6 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন এক বৃদ্ধ। পরিবার আশা ছেড়ে দিয়েছিল হয়তো কোনো দিন আর ফিরবেন না তিনি, কিন্তু ভাগ্য এবার অন্য কাহিনী লিখল। তমলুক থানার পুলিশের প্রচেষ্টায় অবশেষে নিজের ছেলে ও নাতির হাত ধরে বাড়ি ফিরলেন সেই পান্ডুয়ার বৃদ্ধ স্বপন দত্ত, বয়স 75 বছর। বৃদ্ধ স্বপনের জীবন একসময় বেশ সুখেই কেটেছে। হুগলির পান্ডুয়ার খান্নান এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন তিনি কলকাতার পিকনিক গার্ডেন বাড়িতে স্ত্রী উমা ও একমাত্র ছেলে বাপ্পাকে নিয়ে থাকতেন। আর স্বপন চাকরি করতেন চেন্নাইয়ে একটি বিদেশি বেসরকারি কোম্পানিতে। পদ ছিল ক্যাশ কালেক্টরের, আর বেতনও ছিল বেশ ভালো, সংসার চলত নিশ্চিন্তে। কিন্তু হঠাৎই কোম্পানিটি ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়, চাকরি হারান
স্বপন দত্ত। সেই এক আঘাতেই ভেঙে পড়ে তার জীবন। আয় বন্ধ, সংসারে আর্থিক টানাপোড়েন, তার সঙ্গে মানসিক অবসাদ, সব মিলিয়ে ধীরে ধীরে তিনি স্মৃতিভ্রষ্ট হতে শুরু করেন। চিকিৎসকরা পরে জানান তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। চাকরি হারানোর পর সংসার চালানোর দায় হয়ে পড়ে। বাধ্য হয়ে পিকনিক গার্ডেনের বাড়ি ছেড়ে স্ত্রী সন্তানকে নিয়ে আশ্রয় নিতে হয় পান্ডুয়ার খান্নান এলাকায় শ্বশুরবাড়িতে। সেখানেই শুরু হয় চিকিৎসা, কিন্তু মন স্থির থাকেনি স্বপনের। বারবার পিকনিক গার্ডেনের বাড়ির টান টের পেয়েছেন তিনি। তাই কাউকে না জানিয়েই 2019 সালে অগাস্ট মাসের প্রথম দিকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। মানসিক অবস্থা ঠিক না থাকায় তিনি নিখোঁজ হয়ে যান। দিন দুয়েক পরে কসবা থানা এলাকায় তার এক আত্মীয় তাকে দেখতে পান এবং তার ছেলেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানান। সেখানে দিন কয়েক কাটানোর পরে ফের নিখোঁজ হয়ে যান তিনি। পরিবার অনেক খোঁজাখুঁজি, কোনো হদিশ পায়নি। শেষমেশ কসবা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা, কিন্তু তবুও কোনো খোঁজ মেলেনি। বছর কেটে যায় 1, 2, 3 করে 6টি দীর্ঘ বছর। পরিবারের ধারণা হয়তো তিনি আর বেঁচে নেই। ঠিক সেই সময় গত শনিবার রাতের অন্ধকারে তমলুকের রাধাবল্লভপুর সংলগ্ন আমগেছিয়া এলাকায় স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন একজন বৃদ্ধ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন অস্থিরভাবে। তার চেহারা ও ব্যবহার দেখে সন্দেহ জাগে। খবর যায় তমলুক থানায়। পুলিশ এসে প্রথমে বৃদ্ধকে উদ্ধার করে। অসংলগ্নভাবে নানান কিছু বলতে থাকলেও জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে ধীরে ধীরে নিজের নাম ও পান্ডুয়ার ঠিকানা বলতে সক্ষম হন তিনি। তখনই তমলুক থানার পুলিশ দ্রুত যোগাযোগ করে হুগলি পুলিশের সঙ্গে। অবশেষে খোঁজ মিলে নিখোঁজ স্বপন দত্তর পরিবারের। খবর পেয়ে রবিবার দুপুরে ছুটে আসেন বৃদ্ধ স্বপনের ছেলে বাপ্পা দত্ত। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। বাবাকে ফিরে পেয়ে চোখের জলে ভিজে যায় তার কণ্ঠ। তিনি বলেন, ডাক্তাররা বলেছিলেন বাবা মানসিক ভারসাম্য হারিয়েছে। এত বছর ধরে নিখোঁজ থাকার পর বাবাকে আবার জীবিত ফিরে পাবো, এটা স্বপ্নেও ভাবিনি। আজ মনে হচ্ছে ঈশ্বর আবার আমাদের জীবনকে ছুঁয়ে দিয়েছেন। পুলিশের হাতে বাবাকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে ফেললেন তার নাতিও। ছেলে ও নাতির হাত ধরে বহুদিন পর বাড়ির পথে ফিরলেন বৃদ্ধ। উনি নিখোঁজ ছিলেন 2019 সালের অগস্ট মাস থেকে। আজ বিগত 6 বছর হয়ে গেছে। তো আজকে আমি ওনাকে ফিরে পেলাম। আমার বাবা স্বপন দত্ত, তমলুক থানার সহযোগিতা আজকে আমি আমার বাবাকে ফিরে পেলাম। উনি কি করতেন আগে? উনি যখন ভালো ছিলেন তখন উনি একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন। পরবর্তীকালে ওনার মানে একটু মেন্টালি প্রবলেম দেখা দেয়, একটু মেন্টালি অ্যাবস্ট্রাক্টেড হয়ে যান উনি। পরে চেন্নাই থেকে আবার কলকাতায় আসেন, এসে আর কোনো কাজ করতেন না। কিছু বিষয় সম্পত্তি ছিল, বিষয়ভোগী হয়েছিলেন উনি। দিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে এনার ব্রেনের নার্ভ শুকিয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুকে আমি তখন বললাম যে ডাক্তারবাবু সলিউশন, ডাক্তারবাবু বললে সলিউশন কিছু নেই, মেডিসিন দিতে হবে, যেটুকুনি ড্যামেজ হয়ে গেছে, বাকিটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু এই রোগটার নাম কি? ডাক্তারবাবু বললেন যে এটার নাম বাইপোলার। আমি বলছি এর সিমটম? বলছে সিমটম মানে কোথাও ধরুন কোনো জিনিস রাখলো, ক্ষণিকের মধ্যেই ভুলে যাবে, হঠাৎ করে ভুলে যাওয়া। হয়তো এখান থেকে হয়তো 5 মিনিট কোথাও হেঁটে গেল, যে রাস্তা কোন দিকে সেটাও ভুলে যাবে, কোনটা দিয়ে এসেছি, কোথায় যাবো। কোথা থেকে নিখোঁজ হয়ে গেছিল? ইনি নিখোঁজ হয়েছিলেন, ইনি প্রথমে পান্ডুয়ায় আমি থাকতাম। তো আমার ওখান থেকে ইনি চলে যান আমাদের পুরনো বাড়ি কলকাতা। তো আমি এখানে খোঁজ খবর করতে করতে হঠাৎ কাকার একদিন ফোন এলো। আমি কাকাকেও ফোন করেছিলাম যে এরকম বাবা নিখোঁজ হয়ে গেছে কদিন। দিয়ে 4-5 দিন পরে কাকা ফোন করলো, বলে এই পাওয়া গেছে এখানে। হ্যাঁ, পাওয়া গেছে এখানে। তো আমি বললাম যে তাহলে কোথায় আছে? বলছে আমার কাছেই আছে, এখানে চলে এসছে আর। তো ওখানে ছিল সপ্তাহখানেক, মানে সপ্তাহখানেক কি দিন 10 ছিল, ভালোই ছিল। দিয়ে ওখান থেকে হঠাৎ একদিন উনি নিখোঁজ হয়ে যান। দিয়ে আমাদের তো ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমি বললাম যে তাহলে প্রত্যেকের ঘর বাড়িতে একটু খোঁজ খবর নিন, কাকাকে বললাম। তো খোঁজ খবর নিয়ে কোথাও পেলো না। তখন আমি বললাম যে দেখো কাকু, তাহলে কাজ করো, উনি যেহেতু ওখান থেকে নিখোঁজ হয়েছেন, আপনি ওখানে একটা ডায়েরি করুন আমাদের কসবা থানায়। কসবা থানায় ডায়েরি করুন, ডায়েরি। কি বলবেন, বাবাকে এত বছর পর ফিরে পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি খুবই কৃতজ্ঞ তমলুক থানার কাছে। 8.5 ঘন্টা পর মুক্তি দেওয়া হলো চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে। ভোর রাতে আমাদের বাড়িতে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। আমি আমার মামার বাড়িতে ছিলাম, জানতে পেয়ে, কারণ যেহেতু একটা পূর্ব নির্ধারিত আন্দোলন ছিল, তো আমি এখানে আদিসপ্তগ্রামে আমার এক বন্ধুর বাড়িতে আসি যে এরকম ব্যাপার।
তো তারপরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি, আরও একজন ছিল, দুটো বাইক করে তারা বলেন যে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তারা জোর জবরদস্তি গাড়িতে আমাকে তুলে নিয়ে নলডাঙ্গা, যেখানে ব্যান্ডেল বিদ্যা মন্দির যে স্কুলটা, যে জঙ্গল, সেই জঙ্গলের কাছে আমাকে নিয়ে যায়। স্বাভাবিকভাবে যা পরিস্থিতির সৃষ্টি হয় সে কথা আমি আর বলতে পারি না। প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী, তাকে একরাশ ধিক্কার। আজকের আন্দোলন ছিল, সেই আন্দোলনকে ভঙ্গুর করার জন্য, ভেঙে দেওয়ার জন্য এই সারাদিন ধরে যে চেষ্টা চলেছে, সেই চেষ্টাই মাত্র। তারপরে আমি দেখলাম যে ফোনে ফোনে আলোচনা চলছে, এই যে সামনের ব্রিজটা, এই ব্রিজে মগরা থানার যিনি আধিকারিক, তিনি তার সাথে এখানে আমাকে গাড়িতে করে নিয়ে আসে। সেই গাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে যায়, চেক আপ করে। সারা দিন আমি এখানে বসে থাকি, একটা ঘরে সারা দিন আমাকে বসিয়ে রাখা হয়। 10 বছর পর কেন পরীক্ষা দেব, দিলে এসএসসি 2016 প্যানেলের নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজেবলরাই দেব, এই দাবি নিয়ে আলোচনা চেয়েছিলাম। আন্দোলনে ভয় পেয়ে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল হত্যার বিচার চেয়েছি, তার পরিবারকে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি। সে কারণে আমাকে আজকের এই সারাদিনের যে চক্রান্ত দেখলেন, এর জন্য একটাই মানুষ দায়ী, পুলিশ মন্ত্রীর, যার নাম, তিনি এই কাজটা করেছেন। আমি ধিক্কার জানাই, লজ্জা জানাই, লজ্জা জানানোর আমার ভাষা নেই। একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন। তাকে, তাদের আন্দোলনকে দমানোর জন্য মিথ্যে কথা তো বলছেই, তাকে একেবারে যেটাকে বলা হয় হাইজ্যাক করে নেওয়া, গুম করে দেওয়া। আমাকে যদি ওখানে গুলি করে মেরে দিত, আপনারা বডিটাও খুঁজে পেতেন না। কে আমাকে তুলে নিল, কারা তুলে নিল, কোনো জানা নাই। আরও শক্তিশালী আন্দোলন হবে। আজকের যে আন্দোলন, কায়দা করে পুলিশি ক্ষমতাকে ব্যবহার করে সরকার চেষ্টা করেছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ের মতো, আরও গতিবেগে, আরও টর্নেডোর মতো গতিবেগে আন্দোলন সানাবো আমরা। বলে দিলাম, আমি ভয় পাওয়ার জন্য আজকে দেখে নিয়েছি, সাক্ষাৎ মৃত্যুর থেকে ফিরে এসেছি। সুতরাং আমার ভয় ভেঙে গেছে। আমি আজকে বাংলার মানুষকে বলবো, আপনারা আমাদের পাশে দাঁড়ান। যেভাবে হাইজ্যাক করা হলো, এইভাবে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ প্রশাসন এইভাবে একজন যোগ্য শিক্ষক, চাকরিহারা শিক্ষককে হাইজ্যাক করে নিচ্ছে, যাতে তিনি আন্দোলনে না যেতে পারে। এর থেকে লজ্জার, রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে আজকের দিনটা হচ্ছে সব থেকে কলঙ্কতম দিন। আমরা মনে করি সব থেকে কলঙ্কতম দিন। একজন যোগ্য শিক্ষককে গুম করে দিতে হচ্ছে, হাইজ্যাক করে নিতে হচ্ছে আন্দোলনের ভয়ে, যিনি কিনা নিজেকে আন্দোলনের মূর্ত প্রতীক বলে মনে করে। হাজার হাজার টাকা বেল বন্ডের পরিপ্রেক্ষিতে বোলপুর আদালতে অডিও বিতর্ক মামলায় জামিন পেল অনুব্রত মণ্ডল। 1000 টাকার বেল বন্ডের পরিপ্রেক্ষিতে বোলপুর আদালতে অডিও বিতর্ক মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, তার অসুস্থতার কারণ দেখানো হয়েছে জামিনের পরিপ্রেক্ষিতে। আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লাইনের কোর্ট বেল অ্যালাউ করেছে। কোনো শর্ত না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। কোনো বেল বন্ডের কাছে আবেদন কি ছিল ম্যাডাম? আবেদন কি ছিল বেল পিটিশন ফাইল করেছিলাম। কোনো বেল বন্ড কত টাকার বাকি? ওগুলো তো সব জুডিশিয়াল ম্যাটার, এগুলো আইনের ব্যাপার। আইনের এখন এখানে এগুলো যা কোর্ট অর্ডার দিয়েছে এগুলো ডিসক্লোজ করা যায় না। হেফাজতে নেওয়ার আবেদন করেছিল? এগুলো জুডিশিয়াল ম্যাটার, আমরা সারেন্ডার করে বেল পেয়েছি, ঠিক আছে? জুডিশিয়াল ম্যাটারে এগুলো এভাবে ডিসক্লোজ করা যায় না পাবলিকের কাছে। মক্কেল বলতে অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। পুলিশের তদন্তে খুশি, চুরি যাওয়া পদশ্রী ফেরত পেয়ে কি প্রতিক্রিয়া বুলা চৌধুরীর? আমি ভীষণ খুশি, অনেকগুলো উনারা উদ্ধার করেছেন, অনেক মেডেল আমার পেয়েছেন। আমি যত মেডেল বলেছিলাম অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন, কারণ আমি 6 বছর বয়স থেকে আমি মেডেল জিতছি, অনেক মেডেল।
তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে, কিন্তু এখনো অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে। যেমন ইন্টারন্যাশনাল মেডেল, আমি এত মেডেল আমি নিজেই আর ইয়ে করতে পারছি না যে এত মেডেল পেয়েছি, সেগুলো ওনারা খুঁজছেন, এখনো খুঁজছেন। কারণ আমার সাব গেমসের একটা মেডেল আমি দেখছি এখনো 6টা মেডেল, শ্রীলঙ্কার 5টা মেডেল এখনো ওনারা খুঁজছে, বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন। এবং কাঠমান্ডুরও দেখছি আমার 4টে গোল্ড, তার মধ্যে 2টো গোল্ড আমি দেখতে পেয়েছি। এবং আরো বিভিন্ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল গুলো বলছি, আমি ন্যাশনাল গুলোকে এখন অতভাবে দেখতে পাইনি, কারণ আপনার সাথে কথা বলছি। তো অনেক উদ্ধার করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে, যে পুলিশ চাইলে সবকিছু করতে পারে। এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে, আমি সব ভাবতে পারিনি। কারণ আগের বারে আমার বাড়ি থেকে 2বার চুরি হয়েছে 2014 সালে, তখন কিছু উদ্ধার হয়নি। আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিল, যে আমি ভেবেছিলাম এবারেও পুলিশ হয়তো পারবে না, কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিল, কিন্তু এবারে আমার মেডেল গেছে, এইটার আমি নিতে পারছিলাম না, আমি অনেক আবেগ এসে গেছিল আমার। ওবিসি জোটের এমবিবিএস এবং বিডিএস কাউন্সেলিং বন্ধ হয়ে যায় মন্তব্য রাখলেন প্রাক্তন প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। পশ্চিমবঙ্গের সরকার আবার অদ্ভুতভাবে গতকাল 18ই আগস্ট এমবিবিএস বিডিএস কাউন্সেলিং বন্ধ করে দিল, কোনো কারণ জানায়নি। বিনা কারণে এই যে কাউন্সেলিং বন্ধ হলো, এর ফলে সমস্ত ছাত্রদের অ্যাডমিশন দেরি হবে, তাদের ক্লাস শুরু দেরি হবে, তাদের পরবর্তী সময়ে যে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দেবে সেই পরীক্ষার কোর্সটাই তো কমপ্লিট করতে পারবে না। অথচ মানে অ্যাপিজমেন্টের জন্য স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগছে, তাহলে ওই ওবিসি জট যেখানে মানে বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে ৭৬টি মুসলিম সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার যে সরকার, এই রাজ্যের সরকার, এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার? এটাই তো ভাবতে হচ্ছে, যে সেখানে একেবারে অসাংবিধানিকভাবে ৭৬টি মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেওয়ার যে চেষ্টা, যা বিভিন্নভাবে কোর্ট তাকে বাধা দিয়েছে, তা সত্ত্বেও আবার পুনরায় আপিল করছে, আর এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। সমস্ত অভিভাবকরা, পশ্চিমবঙ্গের জনগণ এর প্রতিবাদ করুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন যে এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না।